আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিমুখী স্ল্যাব ডিজাইন, আরসিসি দ্বিমুখী স্ল্যাব ডিজাইন। তো প্রথমে আমরা আরসিসি দ্বিমুখী স্ল্যাব ডিজাইনের অধ্যায়টাতে আসার পরে আমাদের কিছু বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে। তো সেই বেসিক বিষয়গুলোর মধ্যে প্রথমে রয়েছে যে দ্বিমুখী স্ল্যাব বলতে আসলে কী বোঝায়। এখন আসি, দ্বিমুখী স্ল্যাব মানে হলো, আমরা যেমন প্রথম অধ্যায়ে একমুখী স্ল্যাবের কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম, যে তার মধ্যে ছিল একমুখী স্ল্যাবের একদিকে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। এইখানে তাহলে দ্বিমুখী স্ল্যাবের উভয় দিকে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা দ্বিতীয় সংজ্ঞা কী ছিল আরসিসি একমুখী স্ল্যাবের? সেখানে ছিল যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2-এর সমান অথবা 2-এর বেশি হবে। আচ্ছা, আর এইখানে আছে হলো যে দ্বিমুখী স্ল্যাবের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2-এর কম হবে। তাহলে একমুখী 2-এর সমান অথবা বেশি, আর দ্বিমুখী হলো 2-এর মানে কম হবে আর কি, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। আচ্ছা, এবার আসি, আমাদের যে আরসিসি দ্বিমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করি। এখানে বলছে যে আরসিসি দ্বিমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব হবে টি মিনিমাম ইজ ইকুয়াল টু স্ল্যাবের পরিসীমা ডিভাইডেড বাই 180। আচ্ছা, স্ল্যাবের পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এল দ্বারা বোঝাচ্ছে লং স্প্যান বা দৈর্ঘ্য, আর এস দ্বারা বোঝাচ্ছে শর্ট স্প্যান বা প্রস্থ। আচ্ছা, ইন্টু 100। আচ্ছা, 100 করে নেওয়া হলো কেন? কারণ এই এল এবং এস এর মানটা, তার মানে দৈর্ঘ্য প্রস্থের মানটা আমাদের মিটারে দেওয়া থাকে। তো 100 দ্বারা গুণ করে আমরা সেন্টিমিটারে কনভার্ট করলাম, ডিভাইডেড বাই 180 করে এখানে টি মিনিমামটা পেলাম আর কি। আচ্ছা, এইখানে আমাদের বলে দিয়েছে যে এটা 9 সেন্টিমিটারের কম কখনোই হবে না। তার মানে আমাদের এই যে স্ল্যাবের পুরুত্ব এখানে যদি কখনো 9-এর নিচে, যেমন 8.5 পেয়ে যায়, তো সেইটা 8.5 কখনোই ধরা যাবে না। কত ধরতে হবে? মিনিমাম 9 সেন্টিমিটার ধরতে হবে। আর 9-এর বেশি যদি মান আসে তাহলে তো কোনো সমস্যা নাই। চলুন পরের বিষয়টা একটু খেয়াল করি। আচ্ছা, পরে আছে হলো আমাদের এখানে যে প্রান্ত, ডাব্লিউএসডি পদ্ধতিতে ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবের প্রান্ত অবস্থা, এই প্রান্ত অবস্থা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। তো এইখানে দেখি আমাদের কি বলেছে। এখন আমরা স্ল্যাব অঙ্কন করি। স্ল্যাব, আচ্ছা, এই যে এইখানে মনে করি এই সম্পূর্ণটা একটা বিল্ডিং, সম্পূর্ণ বিল্ডিংয়ের স্ল্যাবগুলোকে আমরা এইভাবে কয়েকটা, মানে সম্পূর্ণ বিল্ডিংটাকে কয়েকটা স্ল্যাবে বিভক্ত করেছি। তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, মনে করি যে এই যে এইগুলো মনে করি এক একটা বিম, এইগুলো মনে করি এক একটা বিম, এই প্রতিটা লাইন মনে করি এক একটা বিম, এবং এই বিমের মাঝখানের এই অংশকে মনে করি স্ল্যাব। এগুলো হলো স্ল্যাব, হ্যাঁ। তো এইখানেও স্ল্যাব, তাহলে এইটা 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 এই সাইডটা বিম হলে মাঝখানে এটা স্ল্যাব, আবার এইটা 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 এবং এইটা এই সাইডটা বিম হলে মাঝখানের এইটা স্ল্যাব। তো এইভাবে মনে করি প্রতিটা, এবং 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এখানে 11টা মনে করি আমাদের স্ল্যাব আছে। তো এখন আমরা কিছু বিষয় সম্পর্কে একটু মানে ধারণা থাকতে হবে আমাদের এইগুলা বোঝার জন্য। সেটা হলো, আসি অবিচ্ছিন্ন বিষয়টা কি? অবিচ্ছিন্ন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। অবিচ্ছিন্ন মানে কি? অবিচ্ছিন্ন মানে এই বিচ্ছিন্ন না। অবিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন না। আরেকটা হলো বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে কি? পৃথক, মানে আর নাই, এরকম বোঝায়। যেমন এই স্ল্যাবটার কথা যদি আমরা কল্পনা করি, এই স্ল্যাবটা এই স্ল্যাবের এইদিকে এই বিমের এইদিকে আর কি কোনো বিম বা স্ল্যাব কিছুই আছে? না, এটা নাই, কিছুই নাই। তাহলে এই বিমের এইদিকে কিছুই নাই, তাহলে এটা হলো বিচ্ছিন্ন প্রান্ত। আচ্ছা, এই দিকে কি আছে? না, এই দিকেও নাই, তাহলে এইটাও বিচ্ছিন্ন প্রান্ত। আচ্ছা, এই দিকেও নাই, তাহলে এই দিকেও বিচ্ছিন্ন প্রান্ত। তাহলে এই যে এখানে যদি লক্ষ্য করি, এই যে বিমটা আছে, এই বিমের এইদিকে আবার কি আছে? স্ল্যাব আছে। তাহলে এইটা তো আছে, তাই না? তাহলে এটা কি? অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন না। এইদিকে কন্টিনিউ আছে, তাহলে বিচ্ছিন্ন না।
তাহলে এটা কি বিচ্ছিন্ন না হলে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন না হলে এটাকে বলছি অবিচ্ছিন্ন। আচ্ছা, তার মানে এখানে যদি আমরা এই সিলাবের দিকে তাকাই, এই মাঝের এই সিলাবটা, তাহলে এই সিলাবের এই দিকেও আছে, এই দিকেও আছে, এই দিকেও আছে, এই দিকেও আছে, তাহলে এখানে যে চার প্রান্ত আছে চার প্রান্তই অবিচ্ছিন্ন। আবার যদি একদম উপরের এই সিলাবটার দিকে তাকাই, এই সিলাবের এইটার লক্ষ্য করলে এটা বুঝতে পারবো এটা বিচ্ছিন্ন, এই প্রান্ত অবিচ্ছিন্ন, এই প্রান্ত অবিচ্ছিন্ন, এই প্রান্ত অবিচ্ছিন্ন, কিন্তু এই এক প্রান্ত আছে বিচ্ছিন্ন আর তিন প্রান্ত অবিচ্ছিন্ন। আবার এটার দিকে তাকাই, এটা বিচ্ছিন্ন, এইটা বিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন, তারপর এখানে দুই প্রান্ত আছে বিচ্ছিন্ন, দুই প্রান্ত অবিচ্ছিন্ন। হ্যাঁ, সেটাই দেখি এখানে আমাদের বইয়ে একটু লক্ষ্য করলে এখানে দেখব 1 নাম্বার বলছে অভ্যন্তরীণ প্যানেল বা চার প্রান্ত অবিচ্ছিন্ন বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন। তাহলে আমরা এখন যে আমাদের শর্ত 1 আছে, শর্ত 1 অনুযায়ী আমাদের বলছে চার প্রান্তই হওয়া লাগবে অবিচ্ছিন্ন। তাহলে চার প্রান্ত অবিচ্ছিন্ন আমাদের কোন সিলাবে? তাহলে আমরা যদি দেখি এইটার দিকে তাকাই, তো এই প্রান্ত বিচ্ছিন্ন আর এই তিন প্রান্ত অবিচ্ছিন্ন, তাহলে তো হলো না, আমাদের চার প্রান্তই লাগবে অবিচ্ছিন্ন। আচ্ছা, তাহলে আমরা যদি এইটার দিকে লক্ষ্য করি, এই দিকেও সিলাব আছে, এই দিকেও সিলাব, এই দিকেও সিলাব, এই দিকে চার দিকে সিলাব আছে, তাহলে এটা কি অবিচ্ছিন্ন। আচ্ছা, যদি এইটার দিকে তাকাই, তো এই দিকে সিলাব আছে, এই দিকে আছে, এই দিকে আছে, এই দিকে আছে, মানে চার দিকেই সিলাব আছে, তাহলে এইটাও অবিচ্ছিন্ন। আবার এইটাও অবিচ্ছিন্ন, তাই না? কারণ এইদিকেও আছে, এইদিকেও আছে, এইদিকেও আছে, এইদিকেও আছে, তো আমরা তিনটা পেলাম অবিচ্ছিন্ন। আচ্ছা, শর্ত 1 অনুযায়ী। আচ্ছা, এবার আসি আমাদের শর্ত 2। শর্ত 2 বলছে এক প্রান্ত বিচ্ছিন্ন, মানে এক প্রান্ত হবে বিচ্ছিন্ন। যদি আমরা এই সিলাবটার দিকে তাকাই, এই সিলাবটা যে এইদিকে সিলাব আছে, এইদিকে সিলাব আছে, এইদিকে সিলাব আছে, কিন্তু এইদিকে কি সিলাব নাই, তাহলে এটা কি এক প্রান্ত বিচ্ছিন্ন, তিন প্রান্ত অবিচ্ছিন্ন, তাহলে এটা হলো আমাদের শর্ত 2। আচ্ছা, আর কোনটার সাথে মেলে দেখি, আমরা যদি এই সিলাবটাতে আসি, এই সিলাবটা, এই সিলাবের এইদিকে সিলাব আছে, এইদিকে আছে, এইদিকে আছে, কিন্তু এইদিকে নাই, তার মানে এক প্রান্ত বিচ্ছিন্ন আছে, তাহলে এটা হলো আমাদের শর্ত 2। আচ্ছা, এখন আসি কোনটায়, শর্ত 2 আর আছে না, আমাদের শর্ত 2 আর নাই, এই দুইটা আছে। শর্ত 3 অনুযায়ী বলছে দুই প্রান্ত বিচ্ছিন্ন। যদি আমরা এই সিলাবটার দিকে লক্ষ্য করি, এখানে সিলাব নাই, এইখানে সিলাব নাই, এখানে আছে, এইখানে আছে, বলছে দুই প্রান্ত বিচ্ছিন্ন, তাহলে একটা বিচ্ছিন্ন, দুইটা বিচ্ছিন্ন, তার মানে এটা আমাদের শর্ত 3। এটা বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন, তাহলে এটা আমাদের শর্ত 3। এখানে বিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন, তাহলে শর্ত আমাদের 3। আচ্ছা, তারপরে এইখানে একটা বিচ্ছিন্ন, এখানে একটা বিচ্ছিন্ন, তাহলে এটা আমাদের শর্ত 3। আচ্ছা, 4 নাম্বার কি বলছে? 3 প্রান্ত বিচ্ছিন্ন। 4 নম্বর শর্তে আমাদের বলছে 3 প্রান্ত বিচ্ছিন্ন। তো 3 প্রান্ত বিচ্ছিন্ন হলে যদি আমরা এই সিলাবটার দিকে লক্ষ্য করি, তো এই সিলাবটার এইখানে আছে বিচ্ছিন্ন, এইখানে আছে বিচ্ছিন্ন, এইখানে আছে বিচ্ছিন্ন, আর এইটা হলো অবিচ্ছিন্ন, তাহলে এটা হলো আমাদের শর্ত 4। আচ্ছা, আর এইখানে দেখি এটা বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন, তাহলে 3 প্রান্ত বিচ্ছিন্ন, তাহলে এটা আমাদের শর্ত 4। আচ্ছা, শর্ত 5 নাম্বার কি বলছে? 4 প্রান্ত বিচ্ছিন্ন বা সম্পূর্ণ বিচ্ছিন্ন বা পুরোপুরি বিচ্ছিন্ন বলতে কি বোঝায়? সেটা হলো একটা সিলাব হবে, মনে করি এই ফাঁকা জায়গায় একটা সিলাব, এই যে ফাঁকা জায়গায় একটা সিলাব, তো এই সিলাবের এইদিকে আছে নাই, তাহলে বিচ্ছিন্ন, এইদিকে আছে নাই বিচ্ছিন্ন, এইদিকে আছে নাই বিচ্ছিন্ন, এইদিকে আছে নাই বিচ্ছিন্ন, তাহলে 4 প্রান্তের 4 প্রান্তই বিচ্ছিন্ন, কোনো পাশেই কোনো স্ল্যাব নাই, এই জন্য এটাকে বলছি আমরা পুরোপুরি বিচ্ছিন্ন। এটা হলো শর্ত আমাদের 5 নাম্বার। তো আমাদের পরীক্ষায় এটা আসতে পারে যে WSD পদ্ধতিতে ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবের যে প্রান্ত অবস্থা আছে সেটা লেখো, তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো লিখতে হবে। হ্যাঁ, তো আশা করি এগুলো আমরা লিখতে পারবো। এরকম একটা ছবি এঁকে এখানে প্রথমে লিখবো যে 4 প্রান্ত অবিচ্ছিন্ন, তারপর 1 প্রান্ত বিচ্ছিন্ন, 2 প্রান্ত বিচ্ছিন্ন, 3 প্রান্ত বিচ্ছিন্ন, তবে 4 প্রান্ত বিচ্ছিন্ন বা সম্পূর্ণ বিচ্ছিন্ন লিখে এই চিত্রটা অঙ্কন করে দিলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এখন আসি দ্বিমুখী স্ল্যাবের মোমেন্ট শোক WSD পদ্ধতিতে। এগুলা এই চারটা আমরা ম্যাথ করার সময় বুঝলেই হবে, ঠিক আছে? ম্যাথ করার সময় এটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, পরবর্তীতে এইখানে একটা বিষয় বুঝতে হবে, আমাদের মিডিল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপের যে বিষয়টা আছে এটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার। আচ্ছা, দ্বিমুখী স্ল্যাবের কলাম স্ট্রিপ ও মিডিল স্ট্রিপ, হ্যাঁ, তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে যে দ্বিমুখী স্ল্যাবের কলাম স্ট্রিপ ও মিডিল স্ট্রিপ অঙ্কন করো। আচ্ছা, এখন
খুব সহজ, এই বিষয়টা খুবই সহজ, আমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারব। আচ্ছা, মনে করি এটি একটি স্ল্যাব। আচ্ছা, এই স্ল্যাবের এইটা মনে করি দৈর্ঘ্য এল। আচ্ছা, এই স্ল্যাবের মনে করি এটা হলো প্রস্থ। তাহলে প্রস্থকে আমরা এস দ্বারা প্রকাশ করি, শর্ট স্প্যান আর লং স্প্যান। দৈর্ঘ্যকে লং স্প্যান বলে থাকি আর প্রস্থকে শর্ট স্প্যান বলে থাকি, এই জন্য এল আর এস দিয়ে ডিফাইন করা হয়। আচ্ছা, এখন আসি, এই যে স্ল্যাব দৈর্ঘ্য বরাবর যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটাকে আমরা 4টি সমান ভাগে ভাগ করে ফেলব। ঠিক আছে, 4টি সমান ভাগে ভাগ করে ফেলব। তাহলে প্রতিটা ভাগ কত হবে? এটা যেটা ভাগ হবে L/4, 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 4টি সমান ভাগে ভাগ করে ফেলব। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে আমরা কি জানি, এই স্ল্যাবের এই যে স্ল্যাবের মনে করেন যে এই যে 4 কর্নারটা আছে, এই 4 কর্নারের যে মানে বিমটা থাকে এটা স্বাভাবিকভাবে কলামের উপর থাকে। তাহলে এটা মনে করি আমাদের কলামের উপর কলাম আছে এবং কলাম টু কলাম বিম আছে, তার উপরে স্ল্যাবটা দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে এই যে কলামের পাশের যে ভাগটা, বললাম যে স্ল্যাবকে আমরা সমান 4 ভাগে ভাগ করব। এখন কলামের পাশে, একদম পাশে যে ভাগটা থাকবে, এইটাকে বলা হয় কলাম স্ট্রিপ। কলাম স্ট্রিপ। আচ্ছা, এবং এই দিকেও সেম, যে এই যে কলাম আছে, কলামের পাশে যে ভাগটা রয়েছে এটাকে বলবো আমরা কলাম স্ট্রিপ। কলাম স্ট্রিপ। তাহলে এর পরিমাণটা কত? L/4, এটারও পরিমাণ L/4। আচ্ছা, এখন এই যে মাঝখানে L/4 আছে কয়টা? 2টা ভাগ, তাই না? তো এই যে এই 2টা ভাগ, এই মাঝের লাইনটা আমরা মনে করেন কেটে দিলাম। কেটে দিলে এই যে মাঝে যেটা থাকলো এইটাকে বলা হয় মিডিল স্ট্রিপ। মিডিল স্ট্রিপ। তাহলে এইটার পরিমাণ কত হচ্ছে? L/4, L/4 মিলে স্ল্যাবের অর্ধেক চলে যায়, তাহলে বাকি অর্ধেক থাকে মাঝখানে, তার মানে L/2। এইটা গেল আমাদের মানে লং স্প্যানের ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে। আরেকটা কি আছে? শর্ট স্প্যান। আচ্ছা, আমরা বইয়ের সাথে একটু মিলাইনি লং স্প্যান আমাদের মিলছে কিনা। এই যে এটা আমাদের স্ল্যাবের লং স্প্যান, এই যে এখানে বলে দিয়েছে লং স্প্যান। এই লং স্প্যানকে আমরা ভাগ করেছি সমান 4 ভাগে। একটা মাঝখানের এই দাগটা বইয়ে দিয়ে নেব, আমি বোঝানোর সুবিধাতে আপনাকে দিয়েছি, কিন্তু এটা দিতে হবে না আর কি। তো এটাকে বলছে L/4, আবার এইটাকে বলছে L/4, এই মাঝের অংশটাকে বলছে L/2। আচ্ছা, এখন এই যে কলাম বলছি যে এইদিকে যে কলাম থাকবে আর কি, তো এটাকে বলছে কলাম স্ট্রিপ, এটাকে বলছে এই পাশেরটাও কলাম স্ট্রিপ, এই মাঝখানেরটা হলো মিডিল স্ট্রিপ। আচ্ছা, শর্ট স্প্যান বরাবর সেম। তাহলে শর্ট স্প্যান বরাবরও আমরা আমাদের যে স্ল্যাবটা রয়েছে এটারে ঠিক সমান 4 ভাগে ভাগ করে ফেলবো। আচ্ছা, ভাগ করলে এই যে কলামের দিকে যেটা, এটা কি হবে? S/4, আর এটাও হবে S/4। তাহলে এই মাঝে কি থাকে? S/2 থাকে, S/2। আচ্ছা, তাহলে এই অংশটাকে বলবো আমরা কলাম স্ট্রিপ, এই অংশটাকে বলবো কলাম স্ট্রিপ, এই মাঝের এই অংশটাকে কি বলবো? মিডল স্ট্রিপ। তো এই যে বইয়ে এই যে এখানে লেখা আছে কলাম স্ট্রিপ, এদিকে কলাম স্ট্রিপ, মাঝে হলো মিডল স্ট্রিপ। তাহলে এটি S/4 আর মাঝে হলো S/2। তো আশা করি এটা এই বিষয়ে কারোর কোনো কনফিউশন নাই, আশা করি বুঝাইতে পারছি। তো পরবর্তীতে আমরা চলে যাব নিচেই যে 3.5-এ। 3.5-এ আমাদের এখানে বলছে WSD পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্যসহ RCC দ্বিমুখী স্ল্যাব ডিজাইনের ধাপটা এখানে দেওয়া আছে। তো বলছে ধাপ 1-এ আমাদের প্রথম কাজ হলো ডিজাইন লোড নির্ণয়। তার জন্য কি করতে হবে? আমাদের স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব নির্ণয়ের যে সূত্রটা রয়েছে, যে স্ল্যাবের পরিসীমা ডিভাইডেড বাই 180 সেন্টিমিটার, এই সূত্র থেকে স্ল্যাবের ন্যূনতম পুরুত্বটা আমরা নির্ণয় করে নেব, সেটা এখানে বলা আছে। তো পরবর্তীতে ধাপ 2 আসবে আমাদের। আচ্ছা, ধাপ 2 আমাদের কি আছে? ধাপ 2 আছে হলো সর্বোচ্চ শেয়ার ফোর্স। আমরা যদি কখনো স্ল্যাব ডিজাইন করতে চাই, তার মানে ধাপ 10 পর্যন্ত করতে চাই, তখন আমাদের এই সর্বোচ্চ শেয়ার ফোর্সের মানটা লেগে থাকে। তো যেহেতু আমাদের পরীক্ষায় স্বাভাবিকভাবে ধাপ 5 পর্যন্ত আসে, যে টিন সাইল রোডের যে ক্ষেত্রফলটা আছে ওই পর্যন্ত করলে হয়ে যায়, তো তার জন্য আমাদের সর্বোচ্চ শেয়ার ফোর্সের কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা ধাপ 2টা স্কিপ করতে পারি। এখানে ধাপ 2টা মানে ম্যাথের জন্য লাগবে না, কিন্তু অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তর জন্য অবশ্যই আমাদের এটা করতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, এবার ধাপ 3। ধাপ 3-এ আমাদের আছে কি? সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এখানে আমাদের সূত্র, শর্ট স্প্যানের জন্য একটা সূত্র, লং স্প্যানের জন্য আরেকটা সূত্র। আচ্ছা, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট শর্ট স্প্যানের জন্য M = C⍵S²। C⍵S²। আচ্ছা, C হলো আমাদের মোমেন্ট সহ
ঠিক আছে। তো এইটা হলো আমাদের নির্ণয় মানে টেবিলে দেওয়া থাকে ওই মানের মধ্যে থেকে সি এর মানটা খুঁজে বের করতে হয়। তো এটা আমরা দেখবো যে কীভাবে সি এর মানটা খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এখানে আসি ওমেগাটা কি প্রতি মিটারের লোড। আচ্ছা, এস স্কোয়ার মানে হলো শর্ট স্প্যানের যে দৈর্ঘ্যটা আছে সেটার স্কোয়ার। এটা হলো শর্ট স্প্যানের জন্য গেল মোমেন্ট, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এখন লং স্প্যানের জন্য একই সূত্র, শুধু এস এর জায়গায় এল হবে। ঠিক আছে, শুধু এস এর জায়গায় এল। আচ্ছা, এবার আসি ধাপ 4 হলো স্ল্যাবের গভীরতা ডি ইজ ইকুয়াল টু √m/rb। আচ্ছা, এই সূত্র দিয়ে আমরা করব। এখন এই যে এখানে কিছু বিষয় আছে, স্প্যানের মোট গভীরতা, লং স্প্যানের মোট গভীরতা, এইখানে কিছু বিষয় আছে, এইগুলো আমরা অঙ্ক করার সময় শিখবো। এগুলো এখন আপাতত মানে করার দরকার নাই। তো এখন আমরা দেখি ধাপ 5টা কি আছে আমাদের। ধাপ 5 হলো টেনসাইল রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল। সূত্র একই, এস ইজ ইকুয়াল টু m/F/s/AD। আমরা গত ভিডিওতে বা গত অধ্যায়ে যে WSD পদ্ধতিতে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন শিখছি, ওইটার এইখানে সেম একই অবস্থা। তো আমরা পরবর্তীতে 3.1 নম্বর যে আমাদের উদাহরণ 3.1-এ যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমরা করতে পারি। তো দেখি আমাদের এই ম্যাথটার কি তথ্য দেওয়া আছে। বলছে একটি অভ্যন্তরীণ ফ্লোর স্ল্যাব, অভ্যন্তরীণ তার মানে মাঝে আছে, একদমই মাঝে আছে, একদম মাঝে, অভ্যন্তরীণ মানে চারিদিকেই স্ল্যাব আছে। আচ্ছা, 5 মিটার গুণ 4 মিটার এবং ডিজাইন লোড 850 কেজি/বর্গমিটার, শর্ট স্প্যানের মোমেন্ট সহ যথাক্রমে -0.048 ও +0.036 এবং লং স্প্যানের মোমেন্ট সহ -0.033 ও +0.025। স্ল্যাবটির পুরুত্ব প্রধান রেইনফোর্সমেন্ট নির্ণয় করো। আচ্ছা, এখন আসি যে আর কি তথ্য দিয়ে আমাদের দেওয়া আছে। এ'(c) এর মান দেওয়া আছে 210, এফএস এর মান দেওয়া আছে 1400, এন এর মান দেওয়া আছে 10। আচ্ছা, তাহলে দেখি আমি খাতায় অঙ্ক করে সময় নষ্ট করছি না। এটা যেহেতু সবার কাছে বই আছে, তো বই থেকে মিলাইলে সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসি এখানে আমাদের ধাপ একে হলো, প্রথম কাজ হলো ডিজাইন লোড নির্ণয়, তাই না? তো ডিজাইন লোড নির্ণয় করার পূর্বে আমরা বলছি প্রথমে আমাদের স্ল্যাবের পুরুত্বটা নির্ণয় করে নিতে হবে, তাই না? তো এই যে স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব টি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এটা লেখার প্রয়োজন নাই। তার মানে এখানে রিমাইন্ডার দিচ্ছে যে এই যে স্ল্যাবের পরিসীমা ডিভাইডেড বাই 180, এইটা করার পর যদি কখনো 9-এর ছোট হয় তো মিনিমাম 9 ধরতে হবে, তার জন্য এটা দিয়েছে। এটা আমরা স্কিপ করলেও সমস্যা নাই। একবারে আমরা লিখতে পারি স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব টি ইজ ইকুয়াল টু স্ল্যাবের পরিসীমা ডিভাইডেড বাই 180। স্ল্যাবের পরিসীমা কি বলছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য হলো 5, প্রস্থ হলো 4, তাহলে 5 + 4, এই মানটা আছে মিটারে, 100 দ্বারা গুণ করে আমরা সেন্টিমিটার করলাম, তাহলে এখান থেকে মান পেলাম আমরা 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এক্ষেত্রে স্ল্যাবের পুরুত্ব হলো 10 সেন্টিমিটার। আচ্ছা, এইখানে আমাদের ডিজাইন লোডটা দিয়ে দিয়েছে, এই জন্য আমাদের সেই নিজস্ব ওজন ধরে মানে স্ল্যাবের পুরুত্ব ধরে নিজস্ব ওজনটা নির্ণয় করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের ডিজাইন লোড দিয়ে দিয়েছে। তো 850 হলো আমাদের ডিজাইন লোড, তার মানে এইটাই হলো 850টা হলো আমাদের ওমেগার মানটা। আচ্ছা, ধাপ 2 আসবে আমাদের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। তো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট আসলে এইখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সেটা হলো ছোটো হাতের m ইজ ইকুয়াল টু s/l। ছোটো হাতের m ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই l। আচ্ছা, এসটা কি? এসটা হলো শর্ট স্প্যানের দৈর্ঘ্য। আমাদের এখানে শর্ট স্প্যানের দৈর্ঘ্য কত আছে? 4 মিটার। তাহলে 4 ডিভাইডেড বাই এলটা কত? এলটা হলো আমাদের লং স্প্যানের দৈর্ঘ্য, তাহলে 5, এই যে 5 দেওয়া আছে, তাহলে 4/5 করলে আমাদের মান কত আসে? 4 ডিভাইডেড বাই 5 মান আসে হলো 0.8। আচ্ছা, এইটা আমরা মনে রাখবো। ধাপ 2-এ সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় করার পূর্বেই আগে আমরা ছোট হাতের m ইজ ইকুয়াল টু s/l এই সূত্রের মাধ্যমে যে m এর মানটা আছে এটা নির্ণয় করব, কারণ এটা আমাদের লাগবে। আচ্ছা, এবার চলে আসি শর্ট স্প্যানের জন্য। আমাদের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট মানে শর্ট স্প্যানে হবে এবং লং স্প্যানে হবে।
তো এখন শর্ট স্প্যানের জন্য আমাদের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়ের সূত্র এম ইজ ইকুয়াল টু সি ওমেগা এস স্কোয়ার। এটা হলো শর্ট স্প্যানের জন্য, শর্ট স্প্যান। আচ্ছা, আরেকটা আছে হলো লং স্প্যানের জন্য, লং স্প্যান, যে এম ইজ ইকুয়াল টু সি ওমেগা এল স্কোয়ার। আচ্ছা, এখন এই সিটা কি, সিটা ছিল আমাদের মোমেন্ট সহগ, ঠিক আছে, সিটা ছিল আমাদের মোমেন্ট সহগ। আচ্ছা, এই মোমেন্ট সহগ নির্ণয় করতে হলে বা খুঁজে পেতে হলে আমাদের এই যে এম এর মানটা আগে দরকার। যেমন এম এর মান কত আমাদের 0.8, তো 0.8-এর মাধ্যমে আমরা মোমেন্ট সহগ নির্ণয় করব চার্ট থেকে, কারণ স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষায় চার্ট দেওয়া থাকবে। হ্যাঁ, তো এটা কি প্যানেল, অভ্যন্তরীণ ফ্লোর, অভ্যন্তরীণ বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন। তাহলে আমরা এই যে চার্টে চলে আসব, যে টেবিলটা দেওয়া আছে টেবিলে আসব। এই যে কেস 1 নাম্বারটা ছিল আমাদের অভ্যন্তরীণ প্যানেল। তো আমাদের পরীক্ষায় স্বাভাবিকভাবে এই অভ্যন্তরীণ প্যানেলের এই যে উপরে যে অংশটা, উপরের এই অংশটা পরীক্ষায় দিয়ে দেবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে টেবিলই বেশি দেওয়া থাকে, তো অনেক সময় আমাদের 3.1 নম্বর প্রশ্নে যেভাবে আসে ওইভাবে দেওয়া থাকতে পারে। তো ওইভাবে আমরা দেখব, আগে আমরা চার্ট থেকে দেখি কীভাবে। তো এইরকম একটা চার্ট আমাদের দেওয়া থাকবে। হ্যাঁ, সি নির্ণয়ের জন্য, এটা কি নির্ণয়ের জন্য, এই যে মোমেন্টের জন্য অভ্যন্তরীণ প্যানেল। দেখি এইখানে আমরা সব বিষয়গুলো একটু লক্ষ্য করব। মোমেন্টের জন্য শর্ত কেস 1 অভ্যন্তরীণ প্যানেল। এখানে বলছে অবিচ্ছিন্ন প্রান্তের জন্য নেগেটিভ মোমেন্ট হবে, আর বিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের এখানে সব মানে ডট ডট দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ আমরা জানি অভ্যন্তরীণ প্যানেলে তো কোনো বিচ্ছিন্ন প্রান্তই নাই। হ্যাঁ, 4 প্রান্তই তো অবিচ্ছিন্ন, কোনো বিচ্ছিন্ন প্রান্তই নাই। এই জন্য এই বিচ্ছিন্ন প্রান্তের কোনো মানই নাই আমাদের, ঠিক আছে, বিচ্ছিন্ন প্রান্তের কোনো মানই নাই, কারণ বিচ্ছিন্ন প্রান্তই নাই, তাহলে মান আসবে কোত্থেকে? তাহলে এখানে কি কি আছে? দুইটা বিষয় আছে, একটা অবিচ্ছিন্ন প্রান্ত আছে আর একটা মধ্য স্প্যান। যেমন এই যে এখানে যদি বলি, এই যে এই বিমের এই দিকে তো স্ল্যাব আছে, তার মানে এটা কি প্রান্ত? এটা অবিচ্ছিন্ন প্রান্ত। আবার এই দিকেও অবিচ্ছিন্ন, এই দিকেও অবিচ্ছিন্ন, এই দিকেও অবিচ্ছিন্ন। আর এই মাঝখানে যেটা আছে, মাঝখানের এই অংশটাকে আমরা বলছি মধ্য স্প্যান, ঠিক আছে। তাহলে এখানে মান আমরা দুইটা, যে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য একটা মান বের করতে হবে, আরেকটা হলো মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য আরেকটা নির্ণয় করতে হবে। তাহলে দুইটা মান নির্ণয় হবে। কিন্তু যদি আমাদের এক প্রান্ত বিচ্ছিন্ন হতো তাহলে কিন্তু আমাদের 3টা মানই নির্ণয় করতে হতো, অবিচ্ছিন্ন প্রান্তের জন্য একটা, বিচ্ছিন্ন প্রান্তের জন্য একটা, মধ্য স্প্যানের জন্য একটা। তবে এই অভ্যন্তরীণ প্যানেলটা অনেক বেশি পরীক্ষায় আসে, তো এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে আমাদের কি এই যে মোমেন্ট, নেগেটিভ মোমেন্টের সহগ সি এর মানটা দেখব, সি এর মান, এটা হলো সি এর মানটা আমরা নির্ণয় করব এই টেবিল থেকে। এই যে এখানে আছে শর্ট স্প্যানের জন্য সি ওমেগা এস স্কোয়ার, এখানে সি এর মানটা টেবিল থেকে নির্ণয় করব। তাহলে তার জন্য আমাদের এম এর মানটা লাগবে। এম এর মানটা কত আমাদের? 0.8। তাহলে দেখি এই যে বলছে শর্ট স্প্যান এম এর মান, এম এর মান এই যে এইটা 1, 0.9, 0.8, 0.7, 0.6, 0.5 অ্যান্ড লেস। তাহলে এম এর মান আমাদের কোনটা? 0.8। এই যে এইখানে আমরা দেখছি এম এর মান 0.8। তাহলে আমাদের এই যে এম এর মান এই যে এইটা 0.8, তাহলে এম এর ঘরে আসলাম আমরা। তার মানে শর্ট স্প্যানের জন্য এম এর মান 0.8 হবে, তখন সি এর মান কত হবে? তখন সি এর মান ঠিক নিচেই নেমে যাব, ঠিক সেই বরাবর আমরা কি নিচেই নেমে যাব। তাহলে কি পাচ্ছি আমরা? অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য সি এর মান হলো 0.048, আর মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য সি এর মান কত? 0.036। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই, এইটুকু বুঝলেই হবে, আশা করি এটা বুঝাইতে পারছি। তো ম্যাথে যদি যাই, তো এইখানে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে দেওয়া আছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট শর্ট স্প্যান, অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট এম ইজ ইকুয়াল টু সি ওমেগা এস স্কোয়ার। এইখানে সির মান আমরা কত পেলাম? এটা সি ওমেগা এস স্কোয়ার, এটা তো সূত্র। এখানে সি মান কত পেলাম? এই যে এইখানে পেলাম 0.048। তো এইখানে যে সি এর মান লিখলাম 0.048 ইন্টু ওমেগা কি বলছিলাম? প্রতি মিটারের লোড, এই যে 850 প্রতি মিটারের লোড ওমেগা। আচ্ছা, এবার আসি এস স্কোয়ার। এস স্কোয়ার, এস হলো শর্ট স্প্যান, কত দেওয়া আছে? 4 মিটার, তাহলে 4 স্কোয়ার। তো এই মানটা কিসে আছে? মিটারে। তাহলে আমরা গুণ 100 দিয়ে এটা সেন্টিমিটার করে নিলাম। তাহলে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য শর্ট স্প্যানের ক্ষেত্রে কয়টা আসবে? 2টা। এই যে এখানে দেখছিলাম যে অভ্যন্তরীণ প্যানেলের জন্য 2টা আসবে, একটা অবিচ্ছিন্ন প্রান্ত আর একটা মধ্য স্প্যান। তাহলে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য কত হবে?
এই যে এখানে আমরা লিখবো মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য এম ইজ ইকুয়াল টু সি ওমেগা এস স্কোয়ার। আচ্ছা এইখানে কী হবে, শুধু সি এর মানটা পরিবর্তন হবে, বাদ বাকি সব সেম। হ্যাঁ, তো সির মান আগে ছিল অবিচ্ছিন্ন প্রান্তের জন্য ছিল 0.048 আর মধ্য স্প্যানের জন্য 0.036। আচ্ছা ইন্টু এটা কত দেওয়া আছে, ওমেগা 850 ছিল 885, আর ছিল 4 এস এর মান। আচ্ছা এখন আসি, আমাদের যদি চার্ট না দিয়ে এইভাবে দেওয়া থাকে তাহলে সেটা কীভাবে নির্ণয় করবো। এটা থাকলে খুবই সহজ, হচ্ছে শর্ট স্প্যানের মোমেন্ট সহ যথাক্রমে -0.048 আর +0.036। মাইনাস মানে কি, তার মানে যেখানে নেগেটিভ মোমেন্ট আছে সেইখানে বসবে 0.048। তাহলে নেগেটিভ মোমেন্ট কোন জায়গায় থাকে, অবিচ্ছিন্ন প্রান্তে। তাহলে অবিচ্ছিন্ন প্রান্তে যখন নেগেটিভ মোমেন্ট তখন সি এর মানটা এই যে মাইনাসের এইটা আসবে। আর মধ্য স্প্যানে পজিটিভ মোমেন্ট কোথায় থাকে, মধ্য স্প্যানে, যেহেতু এই যে 0.036 এর আগে প্লাস আছে, যেখানে মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট সেখানে প্লাসের মানটা আসবে, সি এর মান। তো এই যে এইভাবে আমরা মানে চার্ট না থাকলে এইভাবে নির্ণয় করে নিব, সমস্যা নাই। আচ্ছা শর্ট স্প্যানের জন্য গেল, তাহলে আমরা এখানে দুইটা মোমেন্ট পেলাম, একটা 65,000 সামথিং, একটা 48,000 সামথিং। আচ্ছা এবার আসি লং স্প্যান। আচ্ছা লং স্প্যানের জন্য সেম একই অবস্থা, দুইটা আমাদের একটা অবিচ্ছিন্ন প্রান্ত থাকবে আর একটা মধ্য স্প্যান থাকবে। তো অবিচ্ছিন্নের জন্য সি ওমেগা এল স্কোয়ার হবে, এখানে সি ওমেগা এস স্কোয়ার ছিল, যেহেতু লং স্প্যান সি ওমেগা এল স্কোয়ার হবে। এখানেও মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্ট সি ওমেগা এল স্কোয়ার। তো এইখান থেকে সি হলো মোমেন্ট সহ, তাই না, এখানে সি হলো আমাদের মোমেন্ট সহ। তো এই সির মানটা আমরা কোন জায়গা থেকে নির্ণয় করব, আবার টেবিলে চলে যাব। আচ্ছা টেবিলে এখন আসার পরে লং স্প্যানের ক্ষেত্রে এইখানে এম এর মান নিয়ে কোনো ঝামেলা নাই, এম এর মান কত আসুক সেটা দেখার আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের লং স্প্যানের জন্য এম এর সর্বপ্রকার, এই যেখানে বলা আছে লং স্প্যান এম এর সর্বপ্রকার মানের জন্য অবিচ্ছিন্ন প্রান্ত হইলেই 0.033 আর মধ্য স্প্যান হইলেই 0.025। এইখানে আর অতিরিক্ত কত অনেক মান আছে বা এম এর মানের জন্য পরিবর্তন হবে, বিষয়টা এমন না। আচ্ছা তাহলে আমরা ম্যাথের দিকে যাই। তো এইখানে আবার যদি এইভাবে দেওয়া থাকে আমাদের, এই যে এখানে যদি চার্ট না দিয়ে এভাবে যদি ম্যাথ দেওয়া থাকে তো সেটা এভাবে দেখতে পারি আমরা। তো এইখানে বলছে লং স্প্যানের মোমেন্ট শোক -0.033 আর +0.025। তাহলে লং স্প্যানের মাইনাস, তার মানে যেখানে নেগেটিভ মোমেন্ট সেখানে 0.033। তাহলে এখানে অবিচ্ছিন্ন প্রান্তে নেগেটিভ মোমেন্ট হয়, তো তার জন্য 0.033, আর মধ্য স্প্যানে পজিটিভ মোমেন্ট এই জন্য 0.025। আশা করি বুঝাইতে পারছি। তো এইখানেও লং স্প্যানের আমরা দুইটা মোমেন্ট পেলাম, যে 70,000 আর 53,000। ঠিক আছে, 70,000 আর 53,000। আচ্ছা এখন আসি কার্যকরী গভীরতা ডি নির্ণয়। তো কার্যকরী গভীরতা ডি √m/rb। এখন আসি শর্ট স্প্যানের জন্য আমাদের একটা গভীরতা হবে, লং স্প্যানের জন্য আমাদের আরেকটা গভীরতা হবে। তো শর্ট স্প্যানের জন্য আমাদের তো মোমেন্ট দুইটা, তাহলে গভীরতা নির্ণয় সূত্র হলো ডি √m/rb। এখানে যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এম এর মানটা লাগবে, এই এম এর মানটা আমরা কোনটা নেব, এই এম এর মানটা নেব আমরা হলো সব থেকে বড়টা। ঠিক আছে, এম এর মানটা নেব বড়টা। যেমন শর্ট স্প্যানের দুইটা মোমেন্ট, একটা 65,000 একটা 48,000, বড় কোনটা 65,000। তাহলে শর্ট স্প্যানের যখন কার্যকরী গভীরতা নির্ণয় করবো, শর্ট স্প্যানের কার্যকরী গভীরতা, তখন এম এর মানটা নিব 65,000, কারণ বড় 65,000 দুইটার মধ্যে। তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে যেহেতু শর্ট স্প্যান এই জন্য এস যুক্ত করেছে, ডিএস √m/rb। এম হলো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, বড়টা নিলাম। আচ্ছা বি এর মান তো 100 বলে দিয়েছি, 1 মিটার ফালি বিবেচনা করার জন্য এটা সবসময় 100 ধরতে হবে, 100 সেন্টিমিটার। আচ্ছা আর এর মান, এটা আর এর মান আমরা নির্ণয় করবো, আর ½ অফ এফসি জে কে, কে n/n + fs/fc, জে 1 - k/3। এইখান থেকে জে কের মান পাইলে আর এর জে কের মান বসাইলে এখানে আর এর একটা মান পেয়ে গেলাম আমরা। তো এই মানটা আমরা কি করব, এই মানটা আমরা লিখে দেবো হলো এইখানে আর এর মান। ও আচ্ছা এইখানে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের প্রশ্নে f'(c) এর মান দেওয়া আছে। হ্যাঁ fc এর মানটা দেওয়া নেই, f'(c) এর মানটা দেওয়া আছে, fc এর মানটা দেওয়া নাই। তো এই যে এইখানে এই ক্যালকুলেশনটা করা আছে, আমরা মনে রাখবো যে fcটা হবে মানে fc এর মানটা দেওয়া আছে 210। তো f'(c) যেটা হবে আমাদের, f'(c)টা হবে fc এর 45%, তার মানে fc যেটা থাকবে আমাদের তার 45% মানে কি 0.45 গুণ।
তো এখানে এফসিটা দেওয়া আছে আমাদের 210। তো 210কে আমরা 0.45 দ্বারা গুণ করে এফ প্রাইম সি এর মানটা নির্ণয় করে নিলাম। ঠিক আছে, তো এখানে এফসি এর মানটা নির্ণয় করলাম, হলো কত আসলো 94.5। তো এটা আমরা একটু লক্ষ্য রাখবো। আবার অনেক সময় এফ ওয়াই এর মানটা দেওয়া থাকে, এফ এস এর মানটা দেওয়া থাকে না। এফ এস এর মান না দেওয়া থাকলে এফ ওয়াই এর যে মানটা থাকবে সেটার সাথে আমরা গুণ করবো 40%, মানে 0.40। তো এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য রাখবো। ঠিক আছে, এফ এস বাই এফ সি এটা হলো, সরি এটা হলো এফ সি, এফ প্রাইম সি এফ সি। আচ্ছা, এখন আমরা চলে গেলাম এইখানে যে আর এর মান পেয়ে গেছি। তাহলে ডিএস ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি। এম এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, বি এর মান বসাইলাম। এখানে একটা গভীরতা পেলাম শর্ট স্প্যানের জন্য। আচ্ছা, এবার লং স্প্যানের জন্য যাই। লং স্প্যানের জন্য কার্যকরী গভীরতা তাহলে ডিএল, যেহেতু লং স্প্যান এল দিলাম, রুট ওভার এম বাই আর বি। আচ্ছা, এখানে এম, তাহলে লং স্প্যানে আমাদের মোমেন্ট ছিল দুইটা, একটা 70,000 সামথিং আর একটা 53,000 সামথিং। তাহলে বড়োটা নিতে হবে। তাহলে 70,000 সামথিং আছে, ওইটা আমরা এম হিসাবে নিলাম। আর এর মান তো নির্ণয় করেছি, বি এর মান তো 100, এটা ক্যালকুলেশন করলাম। আচ্ছা, ক্যালকুলেশন করার পরে যে শর্ট স্প্যানের যে কার্যকরী গভীরতা আছে, এটা তো কার্যকরী গভীরতা কি এই বিষয়টা তো সবাই জানে। বলছি স্ল্যাবের উপর থেকে নিচে যে রডটা ব্যবহার করবো, টান রড, এই রডের কেন্দ্র পর্যন্ত হলো কার্যকরী গভীরতা, আর মোট গভীরতা মানে নিচ পর্যন্ত আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু যদি আমরা একটু ক্যালকুলেশন করি বা একটু চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করি, তো বিষয়টা এরকম। আচ্ছা, মনে করি যে আমাদের এইটা হলো রড, ঠিক আছে। তাহলে আমাদের কার্যকরী গভীরতা স্ল্যাবের উপর থেকে এই রোডের কেন্দ্র পর্যন্ত, এটা কার্যকরী গভীরতা। এবার যদি আমি মোট গভীরতা চাই, স্ল্যাবের উপর থেকে নিচ পর্যন্ত আসতে চাই, তাহলে আমাদের এই রোডের ডায়াবাই অর্ধেক যোগ করতে হবে, আবার নিচেই কী যোগ করতে হবে, মুক্ত কভারিং যোগ করতে হবে। তাহলে মোট দূরত্ব টি, মানে মোট গভীরতা বা মোট পুরুত্ব টি ইজ ইকুয়াল টু এই ডির সাথে যোগ হবে রোডের ডায়া বাই 2, রোডের ডায়া ডিভাইডেড বাই 2 প্লাস মুক্ত কভারিং। এইগুলো সম্পর্কে আমরা প্রথম ভিডিওতে ডাব্লিউএসডি পদ্ধতিতে 1 ওয়ে স্ল্যাবে বিস্তারিত আলোচনা করেছি, চাইলেও ভিডিওটা দেখে আসতে পারেন। তো এইখানে ডি এর মান আমাদের কত, ডি এর মানটা আসতে হলো আমাদের এই যে 6.29 সেন্টিমিটার। ঠিক আছে, মানে ডি এর মান আছে আমাদের 6.92 সেন্টিমিটার। তো 6.92 সাথে মুক্ত কভারিং হলো 2 সেন্টিমিটার, রোডের ব্যাস এখানে 10 মিলিমিটার রড ব্যবহার করছি, এই জন্য 1 ডিভাইডেড বাই 2, তাহলে এই মানটা আমাদের আসলো 8.75 সেন্টিমিটার। এখন আমরা যখন ম্যাথ করা শুরু করছিলাম তখন টি এর মান কত ধরেছিলাম, 10 সেন্টিমিটার। তাহলে 10 থেকে ছোট আছে, তার মানে কি এটা ঠিক আছে, ওকে ঠিক আছে। লং স্প্যানে যে কার্যকরী গভীরতা পেয়েছি সেটা হলো 6.52 সেন্টিমিটার, 6.52 সেন্টিমিটার। তাহলে লং স্প্যানের মোট গভীরতা কত হবে? আচ্ছা, লং স্প্যানের গভীরতা হবে সেটা আমরা একটু পরে দেখব। সেটার জন্য আগে একটু আমাদের বেসিক বিষয় বুঝতে হবে। সেটা হলো যে দ্বিমুখী স্ল্যাবের প্রধান রড কোন দিকে বসে? প্রস্থ বরাবর বসে। প্রধান রড আমাদের বসে প্রস্থের দিকে, হ্যাঁ, প্রধান রড প্রস্থ বরাবর বসে। আর দৈর্ঘ্যের রড বসে কোন দিকে? মানে দৈর্ঘ্যের দিকে রড বসে, সেটা বসে প্রস্থের দিকে আগে নিচেই রড বসে আর কি, যে প্রস্থ বরাবর নিচেই রড বসে, আর দৈর্ঘ্য বরাবর উপরে রড বসে। এই জন্য আমাদের এই যে এই স্ল্যাবটাকে যদি আমি আরেকটু মানে ডিটেল অঙ্কন করি, সে বিষয়টা এমন যে প্রস্থের রড যদি এইভাবে থাকে, তাহলে এই উপরে থাকে আবার কিসের রড? এই দৈর্ঘ্য বরাবর রড। কারণ আমরা জানি দ্বিমুখী স্ল্যাবে উভয় দিকে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। আচ্ছা, যখন আমরা মানে একদম এই রোডের সাথেই লেগে থাকে আর কি, আমাদের ইয়ে করা ভুল হয়েছে। আচ্ছা, রোডের সাথেই লেগে থাকবে। আচ্ছা, এখন আসি এখানে লং স্প্যানের যে কার্যকরী গভীরতা আমরা পেলাম 6.52 সেন্টিমিটার। হ্যাঁ, এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা এই স্ল্যাবের উপর থেকে এই যে রডটা আছে এইটার কেন্দ্র পর্যন্ত পেলাম হলো আমরা মনে করেন যে ছোটো হাতের ডি, বা এটা হলো 6.52 সেন্টিমিটার। এখন আমাদের যদি মোট গভীরতাটা নির্ণয় করতে হয় বা মোট পুরুত্বটা নির্ণয় করতে হয়, তাহলে দেখুন তো নিচেই কতটুকু আসতে হবে। প্রথমে উপর থেকে এই রোডের কেন্দ্র পর্যন্ত আসলাম হলো ডি। আচ্ছা, তারপরে এইখানে এই রোডের নিচেই নামতে হবে,
তাহলে রোডের ডায়া বাই 2, রোডের ডায়া ডিভাইডেড বাই 2। আচ্ছা প্লাস, আচ্ছা এই নিচে নামলে কি, এই রোডের উপরে নামলাম, এই পর্যন্ত নেমে পড়ছি, তো এখানে আবার একটা রোডের ডায়া, পুরো একটা রোডের ডায়া, তাহলে প্লাস রোডের ডায়া, রোডের ডায়া। আচ্ছা তারপরে রোডের ডায়া মানে কি, এই রোডের নিচ পর্যন্ত আসে, তারপরে কি আছে, মুক্ত কভারিং আছে, মুক্ত কভারিং, মুক্ত কভারিং। আচ্ছা এখন দেখি, তাহলে আমাদের ডি হলো 6.52, তার মানে এই যে এখানে শর্ট স্প্যানের ছিল ডি প্লাস রোডের ডায়া বাই 2 প্লাস মুক্ত কভারিং, এইখানে কি হবে, শুধুমাত্র একটা রোডের ডায়া যোগ হবে, এটা মনে রাখলেই হবে, শুধুমাত্র একটা রোডের ডায়া যোগ হবে। এখানে তাই করা আছে, দেখেন যে 6.52 প্লাস 2, এই 2 আর 2 হলো মুক্ত কভারিং, এই যে বললাম একটা রোডের ডায়া শুধু অতিরিক্ত যোগ হবে, সে একটা রড 10 মিলে, এই জন্য 1 যোগ হলো, তো এখানে 10 সেন্টিমিটার আসলো, তো এটা সমান আছে। হ্যাঁ 10 সেন্টিমিটারই আমরা ধরে অঙ্ক করছিলাম এবং এখানে 10ই আছে, তাহলে অসুবিধা নাই, ঠিক আছে, এই জন্য লিখছি যে উভয় ক্ষেত্রে ঠিক আছে, এখানে লিখছি উভয় ক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা এখন আসি, আমাদের প্রকৃত কার্যকরী গভীরতা নির্ণয় করতে হবে, কারণ এইখানে তো লোডের জন্য কতটুকু গভীরতা আসছে সেইটা হলো বিষয়, তাই না? কিন্তু আমরা যখন অঙ্ক করেছি তখন কি করেছি, তখন তো পুরুত্ব, স্ল্যাবের পুরুত্ব টি ধরে অঙ্ক করা শুরু করছি, ডিজাইন লোড যেখানে নির্ণয় করেছি ধাপ 1 থেকে টি এর মান 10 ধরেও ম্যাথ করা শুরু করছি, এই জন্য 10 থেকে মাইনাস করতে হবে, শর্ট স্প্যানের জন্য মাইনাস কি করতে হবে, তো এটা দেখলে আমরা সহজে বুঝতে পারবো। তার মানে পুরো টি এর মান মনে করে এই উপর থেকে নিচ পর্যন্ত 10 দেওয়া আছে, তাহলে আমাদের এই ডি যদি নির্ণয় করতে হয় তাহলে এই 10 থেকে মাইনাস করতে হবে এই নিচের এই মুক্ত কভারিং প্লাস রোডের ডায়া বাই 2, এখানে তাই করা আছে, যে এখানে যে 10 আছে 10 থেকে মাইনাস করা আছে মুক্ত কভারিং মাইনাস রোডের ডায়া বাই 2। আর লং স্প্যানের ক্ষেত্রে কী হবে, শুধু একটা ডায়া বেশি মাইনাস করতে হবে, এখানে কি একটা ডায়া বেশি প্লাস করেছিলাম, সেম এইখানে, তার মানে এই যে বিষয়টা এরকম, এখান থেকে সম্পূর্ণ নিচ পর্যন্ত হলো 10, ঠিক আছে, সম্পূর্ণ নিচ পর্যন্ত 10, তাহলে যদি আমার এই ডিটা নির্ণয় করতে হয় তাহলে এই নিচের এই মুক্ত কভারিংটা প্রথমে মাইনাস করতে হবে, তারপরে নিচে এই রোডের একটা ডায়া মাইনাস করতে হবে, তারপরে এই রোডের ডায়া বাই 2 মাইনাস করতে হবে, তো তাই দেখি করা আছে যে ডি এখানে লং স্প্যানের জন্য কার্যকরী গভীরতা ডিএল ইজ ইকুয়াল টু 10 - 2 - 1 - 1 ডিভাইডেড বাই 2, তো এখান থেকে একটা মান পেলাম আর কি। এখন আসি টান রোডের ক্ষেত্রফল, টান রোডের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই, তো যেহেতু 10 মিলি ব্যাসের রড ব্যবহার করছি তাহলে এখানে ছোটো হাতের এসটা আমরা নির্ণয় করবো, পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে পাই ডি মানে রোডের ডায়া, তাহলে রোডের ডায়া আমাদের 10 মিলি, তার মানে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে 1 স্কোয়ার ডিভাইডেড বাই 4, এখান থেকে এর মান পেয়ে গেলাম আমরা 0.785। আচ্ছা এইখানে আমরা শর্ট স্প্যানে আমরা মোমেন্ট কয়টা পেয়েছিলাম, 2টা। আচ্ছা শর্ট স্প্যানে আমরা মোমেন্ট পেয়েছিলাম 2টা, একটা হলো 65,000 সামথিং, একটা 48,000 সামথিং। আচ্ছা এখন যখন আমরা শর্ট স্প্যানের নেগেটিভ মোমেন্টের জন্য, শর্ট স্প্যানের মানে মোমেন্টের জন্য রডের পরিমাণটা নির্ণয় করব, তখন আমাদের 2টা মোমেন্ট ধরে অঙ্ক করতে হবে, ঠিক আছে, 2টা মোমেন্ট ধরে অঙ্ক করতে হবে, মানে হলো যে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট, তার মানে শর্ট এখানে যেহেতু অভ্যন্তরীণ প্যানেল, প্রান্ত হলো 2টা, একটা অবিচ্ছিন্ন প্রান্ত একটা মধ্য স্প্যান, অবিচ্ছিন্ন প্রান্তের জন্য নেগেটিভ মোমেন্ট এস ইজ ইকুয়াল টু m/fs জেডি, তাহলে এম এর মানটা কোনটা আসবে, অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মানে অবিচ্ছিন্ন প্রান্তের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টটা আসবে, এখানে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য আমাদের মানটা কত ছিল 65,000, তাহলে এখানে এম এর মানটা হবে আমাদের 65,000 সামথিং, এফএস 1400 দেওয়া আছে, যে ওইখানে নির্ণয় করেছি ডি এর মান, এখানে ডি এর মানটা কোনটা আসবে, ডি এর মানটা হলো এই যে প্রকৃত কার্যকরী গভীরতা, কোনটার জন্য, শর্ট স্প্যানের জন্য আমরা কত নির্ণয় করেছি, এই যে নিচে নির্ণয় করেছি 7.5, হ্যাঁ এইটা আসবে, কিন্তু আমাদের এই মানটা দিয়ে দিলে কিন্তু হবে না, 6.29 দিলে কিন্তু হবে না, এখানে আমাদের এই মানটা নির্ণয় করে নিতে হবে 7.5। আচ্ছা এবার আসি মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য, এস ইজ ইকুয়াল টু m/fs জেডি, ও এই যে এখানে আমরা ব্যবধান সহজে নির্ণয় করতে পারি, এস ইজ ইকুয়াল টু বি ইন্টু ছোটো হাতের এস ডিভাইডেড বাই বড় হাতের এস, তো 100, তো বি এর মান সবসময় বলছি 100, এস হলো ওই যে 10 মিলি রডের যে ক্ষেত্রফল করলাম ক্ষেত্রফল 0.785, আর বড় হাতের এস এই যে 7.17, তো এখানে 10.93, তো আমরা জানি কি স্পেসিং কমাইতে হয় আর সংখ্যা বাড়াইতে হয়, তাই তো স্পেসিং 10.93 আছে, তাহলে কমাইলে মানে একটা ফ্র্যাকশন মান বাদ দিয়ে 10.5 রাখলাম আর কি, 10 মিলি ব্যাসের রড 10.5 সেন্টিমিটার ব্যবধানে ব্যবহার করতে হবে। আচ্ছা এবার আসি মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য, এস ইজ ইকুয়াল টু m/fs জেডি, আচ্ছা এম এর মান কোনটা আসবে,
তো মধ্য স্প্যানের যে পজিটিভ মোমেন্টের জন্য এম এর যে মানটা ছিল 48,000 সামথিং, সেই মানটা আমাদের এখন দিতে হবে। তো এই যে এখানে দেখি 48,000 সামথিং। তো এখানে আমরা মান বসাইলাম, মান বসাইলে এখানে পেলাম একটা 5.38। তো এখানের জন্য 100 AS ডিভাইডেড বাই বড় হাতের এস 100, এখানে এস মানে যে 10 মিলি ব্যাসের রড ব্যবহার করছি সেটার ক্ষেত্রফল, ছোটো হাতের এস আর বড় হাতের এস, এই যে 5.38, 15.59 আছে, 14.59, আমরা 14.5 সেন্টিমিটার বসাইতে পারি। লং স্প্যানের জন্য সেম, এস ইকুয়াল টু এম বাই এফ এস জেডি। তো এইখানে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য, এই যে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য মান হলো 70,000 সামথিং। 70,000 সামথিং মানটা লিখলাম। ব্যবধান একই, মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য একই অবস্থা, 53,000 সামথিং আছে, এখানে এম এর মানটা 53,000 সামথিং লিখতে হবে। তো এটা খুবই সহজ একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্ক করতে একটু সময় লাগে, স্বাভাবিকভাবে একটু সময় লাগে, কিন্তু আসলে মানে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই। হ্যাঁ, বিষয়টা এমন যে পরীক্ষায় আসবেই, তো সেই হিসাবে খুবই গুরুত্ব সহকারে এটা মানে সবাই ম্যাথটা করার চেষ্টা করবেন আর কি। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।